যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপে অনেকেই ভুল করছেন। আপনাদেরকে জানি রাখি, নতুন যে ফর্ম প্রকাশিত হয়েছে ঠিক এই রকম ফর্ম আপনি দুয়ারে সরকারের ক্যাম্প বা যেখানে ক্যাম্প হবে সেখান থেকে পেয়ে যাবেন। এবং এই ফর্মটা যদি আপনি না বুঝে ফিল আপ করেন অন্যদের মতো, আপনারও কিন্তু ভুল হয়ে যেতে পারে। এবং ফর্ম ফিল আপে ভুল হওয়া মানে আপনি বুঝতেই পারছেন আপনার আবেদনটা বাতিল হয়ে যেতে পারে এবং যুবসাথী প্রকল্পের যে ১,৫০০ টাকা করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকার কথা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর ঢুকবে না। হ্যাঁ, বর্তমানে এই যুবসাথী প্রকল্পে সঠিক পদ্ধতিতে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, ভুল একদমই কিন্তু করা চলবে না। কোন অপশানে কি কি লিখতে হবে, কি কি কাগজপত্র লাগবে, আর এই যে ক্যাম্পে যাওয়ার সময় আপনাকে কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে, চলুন এক এক করে একদম স্টেপ বাই স্টেপ আমরা সম্পূর্ণ পদ্ধতিটা বুঝে নিই। তো বন্ধুরা, এবার অন স্ক্রিনে আপনাদেরকে যে ফর্মটা দেখাচ্ছি এটা কিন্তু বাংলার যুবসাথী প্রকল্পের ফর্ম। এই ফর্মটাই আপনারা কিন্তু ফিল আপ করবেন, অর্থাৎ ক্যাম্পে যে ফর্মটা পাবেন ঠিক এই রকম ফর্মই কিন্তু আপনাদেরকে দেওয়া হবে আর এই ফর্মই ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। আচ্ছা, প্রথমেই আপনাকে যেটা করতে হবে, এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগাতে হবে। দেখতে পাচ্ছেন কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন, অর্থাৎ উপরের দিকে যে সাদা ছবির জায়গা থাকে না, ওই জায়গায় আপনাকে সই করে দিতে হবে। যে এই যে ফর্মটা আপনারা ফিল আপ করবেন, পুরো ফর্মে ইংরেজি হাতের বড় অক্ষরে আপনাকে ফিল আপ করতে হবে, তাতে করে কোনো সমস্যা হবে না। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই, সবুজ কালি, লাল কালি এই সমস্ত কালি দিয়ে কিন্তু আপনারা ফর্ম ফিল আপ করবেন না, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে, ভুল হয়ে যাবে। আপনারা কালো অথবা ব্লু কালি দিয়ে ফর্মটা ফিল আপ করবেন, আশা করি কোনো সমস্যা হবে না। আচ্ছা, এবারে চলুন আবেদনপত্রটা কীভাবে আমরা ফিল আপ করবো প্রত্যেকটা পয়েন্ট এক এক করে দেখে নিই। দেখুন, প্রথমেই রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। এখানে আপনার কিছু করার দরকার নেই, অফিসিয়াল ইউজ এটা ওনারা কিন্তু করে দেবেন। আধার কার্ডের নাম্বার, এই জায়গায় আপনার যে আধার কার্ডের নাম্বারটা সেটা আপনি বসিয়ে দেবেন। এরপর দেখুন বলা হয়েছে উপভোক্তার নাম, মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী আপনার কাছে যে মাধ্যমিক সার্টিফিকেট বা সমতুল্য সার্টিফিকেট রয়েছে সেখানে যে নাম রয়েছে সেই অনুযায়ী আপনাকে নাম লিখতে হবে। আচ্ছা, নাম টাইটেল একসঙ্গে কিন্তু লিখবেন না, অনেকে ভুল করছেন। আপনারা কি করবেন, ধরুন নামের প্রথমটা আপনি এখানে লিখে দিলেন, তারপরে আপনার কুমারচন্দ্র এই ধরনের মিডিল রয়েছে, তাহলে কি করবেন, একটা ঘর ছেড়ে দেবেন, তারপর আবার লিখবেন, তারপর টাইটেলটা আবার একটা ঘর ছেড়ে বাকি কিন্তু আবার টাইটেল লিখবেন। এইভাবে কিন্তু আপনারা নামটা লিখে দেবেন। একইভাবে দেখুন বলা হয়েছে মোবাইল নাম্বার, তো যে মোবাইল নাম্বারটা দেবেন সেটা যেন আপনার ব্যাংকের সঙ্গে লিঙ্ক রয়েছে, যে আপনি পরিবারের অন্য কোনো মোবাইল নাম্বার দিয়ে দিলেন এই রকম নয়। আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, ঠিক আছে। এরপরে বলা হয়েছে ইমেল আইডি, যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস থাকে তাহলে বসাবেন, না হলে বসানোর দরকার নেই। এবার লিঙ্গে দেখুন বলা হয়েছে আপনি যদি পুরুষ হন তাহলে এখানে টিক করবেন, এই যে বক্স রয়েছে দেখতে পাচ্ছেন এই বক্সে টিক করবেন। যদি মহিলা হন তাহলে এই বক্সে টিক করবেন, বা অন্যান্য হলে এই বক্সে টিক করবেন। এরপরে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখুন এখানে বলা হয়েছে ডেট অফ বার্থ, তো এই জায়গায় আপনাকে ডেট অফ বার্থ বসাতে হবে। এখানে তারিখ বসাবেন, তারপরে মাস বসাবেন, তারপরে সালটা বসিয়ে দেবেন। এবারে বয়স আপনার কত সেই অনুযায়ী দেখুন 1/4/2026 তারিখ হিসাব অনুযায়ী এই মুহূর্তে আপনার কত বছর বয়স হয়েছে সেটা আপনি হিসাব করে এইখানে বসিয়ে দেবেন। সেক্ষেত্রে আপনার 26 হতে পারে, 27 হতে পারে, 28 হতে পারে, মোটামুটি 40 বছরের নিচে হলেই হবে। এখানে বয়সটা বসিয়ে দেবেন। এবারে দেখুন বলা হয়েছে ফাদার্স নেম, মানে বাবার নাম, এই জায়গায় কিন্তু আপনার বাবার নাম বসাতে হবে। আগে যেমনভাবে বসালাম বা বললাম ঠিক একইভাবে বসাবেন। মায়ের নামটাও এইভাবে এখানে বসিয়ে দেবেন। স্পাউস নেম, স্বামী বা স্ত্রী, আপনি যদি পুরুষ হন, আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনি আপনার স্ত্রীর নাম এখানে বসাবেন, আর আপনি যদি মহিলা হন তাহলে আপনার স্বামীর নাম এখানে বসাবেন। ক্যাটাগরি দেখুন বলা হয়েছে ইফ নট জেনারেল, যদি জেনারেল হন সেক্ষেত্রে কোনো রকম ক্যাটাগরি এই যে জায়গাটি এই দুটো সেকশন এটা ফিল আপ করার প্রয়োজন নেই। কিন্তু আপনি যদি জেনারেল না হন, ধরুন আপনি তপশিলি, তাহলে এখানে টিক করলেন। যদি তপশিলি উপজাতি হন এখানে টিক করলেন, বা ওবিসি হন সেক্ষেত্রে এখানে টিক করলেন। এবারে দেখুন বলা হয়েছে সার্টিফিকেট নাম্বার, তো আপনি যদি এসসি হন তাহলে এসসি কাস্টের যে সার্টিফিকেট নাম্বারটা সেটা আপনাকে এখানে বসাতে হবে। এই জায়গায় অনেকে কি করছেন, পুরনো কাস্ট সার্টিফিকেটের নাম্বারটা বসিয়ে দিচ্ছেন। আপনাদেরকে জানাবো নতুন যে ডিজিটাল কাস্ট সার্টিফিকেট সেই নাম্বারটা কিন্তু আপনি এখানে দেবেন। এবার এই ডিজিটাল কাস্ট সার্টিফিকেট কীভাবে পাবেন, আপনি কিন্তু অনলাইনেই আপনার পুরনো যে কাস্ট সার্টিফিকেট সেই কাস্ট সার্টিফিকেটের নাম্বার দিয়ে এন্ট্রি করে বা নাম সার্চ করে সাল সার্চ করে আপনি কিন্তু আপনার যে কাস্ট সার্টিফিকেটের ডিজিটাল নাম্বারটা সেটা বের করতে পারবেন এবং সেটা নিয়ে আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এরপরে কি করবেন, নিচের দিকে চলে আসবেন। দেখুন এখানে বলা হয়েছে যে বৈবাহিক স্ট্যাটাস, অর্থাৎ আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে বিবাহিত, যারা বিবাহিত হবেন তারা এই জায়গায় ঠিক করবেন।
আপনি যদি অবিবাহিত হন, আপনার বিয়ে হয়নি, এখানে টিক করবেন। যদি আপনি বিধবা বা আপনার স্ত্রী নেই, সেক্ষেত্রে এখানে টিক করবেন। সেপারেটেড হলে এখানে টিক করবেন। এরপরে আপনার যে পুরো ঠিকানাটা সেটা এই বক্সে আপনাকে ফিল আপ করতে হবে। যেমন প্রথমে বাড়ির নাম্বার, প্রাঙ্গণ নাম্বার যদি থাকে, আপনার জানা থাকে দেবেন, না হলে এটা ছেড়ে দিতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে ভিলেজ, মানে গ্রাম, শহর, নগরী আপনার যেটা হবে সেটা এখানে লিখে দেবেন। পোস্ট অফিস, আপনার পোস্ট অফিস বা ডাকঘর লিখে দেবেন। তারপর আপনার গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার যেটা হবে সেটা লিখবেন। তারপর আপনার ব্লক, পৌরসভা, কর্পোরেশন যেটা হবে সেটা লিখবেন। তারপর আপনার থানা, এই জায়গায় থানার নাম লিখবেন। জেলার নাম লিখে দেবেন। তারপর পিনকোডটা এই জায়গায় লিখে দেবেন। আর ওয়েস্ট বেঙ্গল তো লেখাই রয়েছে, এখানে আর কিছু করার প্রয়োজন নেই। এরপর নিচের দিকে আসবেন। নিচের দিকে দেখুন আপনাকে শিক্ষাগত যোগ্যতার যে পরিচয়পত্র সেগুলো দিতে হবে। যেমন মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় আপনার তো রোল নাম্বার ছিল, তাই সেই যে রোলটা কিন্তু এখানে লিখে দেবেন। আর নাম্বারের জায়গায়, এই নাম্বারের জায়গায় নাম্বার লিখবেন, আর সালটা এখানে লিখে দেবেন। এরপরে আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, তো দেখুন এখানে বলা হয়েছে বোর্ড, তো কোন বোর্ড থেকে পাস করেছেন, ধরুন WBBSE, তো সেক্ষেত্রে আপনি এখানে টিক করবেন। যদি CBSE হয় এখানে টিক করবেন, বা যদি ICSE হয় তো এখানে টিক করবেন। আপনার যেটা হবে সেটা টিক করবেন। যদি আদার হয় এখানে টিক করবেন। আদার্স হলে এখানে ছোট্ট করে কিন্তু কোন বোর্ড থেকে পাস করেছেন সেটাও লিখে দিতে পারেন, না লিখলেও হবে, লিখতেও পারেন। এরপর দেখুন বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান হায়েস্ট, অর্থাৎ সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা আপনার কি, মানে কতদূর পর্যন্ত পড়াশোনা করেছেন সেটা এখানে লিখতে পারেন। এরপরে বর্তমান পেশা, বর্তমানে আপনি কিভাবে ইনকাম করেন বা কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন কিনা সেটা লিখতে পারেন। আর যদি না থাকেন তাহলে লেখার দরকার নেই। এই জায়গাটা দেখুন, এরপরে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই জায়গাটায় যদি আপনি ভুল করেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাই ঢুকবে না। কারণ এই যে জায়গাটা সেটা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস জোড়ার জন্য। দেখুন বলা হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সঙ্গে যুক্ত যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টটাই কিন্তু আপনাকে দিতে হবে। ভুল করবেন না যে এমন কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিচ্ছেন যার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক নেই। তো আধার কার্ড লিঙ্কযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে বসাবেন। তো প্রথমেই ব্যাংকের যে নামটা সেটা এই বক্সে বসিয়ে দেবেন। এরপরে ব্যাংকের যে শাখার নাম অর্থাৎ ব্রাঞ্চের নাম সেটা এখানে বসাবেন। এরপরে ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। মনে রাখবেন এখানে অনেকেই ভুল করেন। ধরুন আপনি কাটাকুটি করলেন এবং তারপরে সেটা আপনি এই ফর্ম ফিল আপ করে জমা করে দিলেন, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। কাটাকুটি হালকা যদিও হয়, এমনভাবে লিখবেন যেন স্পষ্টভাবে অ্যাকাউন্ট নাম্বার বোঝা যায়, ব্যাংকের নাম, শাখার নাম স্পষ্টভাবে বোঝা যায়। কারণ এই ব্যাংকেই কিন্তু আপনার টাকা ঢুকবে, তাই খুব সাবধানে এই জায়গাটা ফিল আপ করবেন যাতে এখানে কোনো রকম কোনো কাটাকুটি না হয়। এরপর দেখুন এই যে IFSC কোড, এই জায়গায় আপনার ব্যাংকের যে IFSC কোড সেটা বসাবেন। আচ্ছা, অনেক দিদিভাইরা, অনেক দাদারা কমেন্ট করছিলেন যে দাদা আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে কিন্তু IFSC কোড নেই, আমাদেরকে কমেন্ট করেছিলেন। তো তাদেরকে জানিয়ে দিই IFSC কোড আপনার ব্যাংকের যে পাসবই রয়েছে সেই পাসবইয়েই পেয়ে যাবেন। একজনের জন্য যে আলাদা IFSC কোড হয় এমনটা কিন্তু নয়, একটা ব্যাংকের IFSC কোড একটাই হয়। তো ওই একটা IFSC কোড প্রত্যেক গ্রাহকরা ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো নিশ্চিত হয়ে আপনার পাসবইয়ে যে IFSC কোড দেওয়া রয়েছে সেটা এখানে বসিয়ে দেবেন, বোঝা গেল। এরপরে একটু নিচের দিকে চলে আসি। এখানে দেখুন কি বলা হয়েছে, অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। অর্থাৎ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের স্কলারশিপের যদি আপনি কোনো সুবিধা পান তাহলে আবেদন করতে পারবেন, কিন্তু অন্য কোনো প্রকল্পের সুবিধা পেলে আপনি কিন্তু আবেদন করতে পারবেন না। যাই হোক, আপনি যদি অন্য কোনো প্রকল্পের সুবিধা পান সেক্ষেত্রে আপনি কিন্তু হ্যাঁ হলে হ্যাঁ, না হলে নাতে টিক দিতে পারেন। এরপরে যদি পান তার বিবরণ অর্থাৎ কোন প্রকল্পের সুবিধা পাচ্ছেন সেটা লিখতে হবে। এবারে চলে আসি ডকুমেন্টে, অর্থাৎ কী কী ডকুমেন্ট লাগবে। এবারে দেখে নিন এখানে সংযুক্ত নথিপত্রের তালিকা স্বপ্রত্যয়িত প্রতিলিপি। অনেকে কী করবেন শুধুমাত্র ডকুমেন্ট জমা করে দেবেন, এখানে কিন্তু ভুল হয়ে যাবে। আপনাকে যেটা করতে হবে, যিনি আবেদন করছেন তাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, অর্থাৎ যে জেরক্সগুলো দেবেন সেই জেরক্সের উপরে আপনাকে কিন্তু সিগনেচার করে দিতে হবে, হ্যাঁ, সই করে দেবেন। এবার দেখুন 1 নম্বরে বলা হয়েছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড লাগবে। তারপরে বলা হয়েছে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট মানে মার্কশিট বা পাস সার্টিফিকেট যেটা হয় না সেই সার্টিফিকেট, আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপিও লাগবে। অনেকে জানতে চাইছিলেন দাদা ভোটার কার্ডের কপি কি লাগবে? হ্যাঁ, ভোটার কার্ডের কপিও লাগবে, এই যে দেখতে পাচ্ছেন 4 নম্বরে বলা হয়েছে। এরপরে বলা হয়েছে ব্যাংক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পাতার যে জেরক্সটা সেটা লাগবে। তাছাড়া ক্যান্সেল যদি চেক বা বাতিল চেক থাকে সেটাও কিন্তু আপনি দিতে পারেন। এরপরে দেখুন বলা হয়েছে SC ST OBC যাদের ক্ষেত্রে, যারা কাস্ট সার্টিফিকেট জমা দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই কাস্ট সার্টিফিকেটের যে জেরক্স সেটা দিতে হবে। এবারে যে ডকুমেন্টগুলো দেবেন তার পাশে আপনি এইরকম টিক করে দেবেন যে এই ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন, বুঝতে পেরেছেন? তো টিক করে দেবেন। এরপর নিচের দিকে চলে আসুন। এখানে দেখুন কি বলা হয়েছে স্বঘোষণাপত্র। এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা। আচ্ছা, আপনাদেরকে জানিয়ে দিই 21 থেকে
40 বছরের মধ্যে আপনার বয়স হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই কিন্তু আপনি আবেদন করতে পারবেন, নাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। আপনি কোনো চাকরি করছেন তাহলেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, বুঝতে পেরেছেন? যারা কাজকর্ম করছেন না, এই প্রকল্পটা শুধুমাত্র কিন্তু তাদের জন্য। এবার দেখুন, বলা হয়েছে আমি অদ্যাবধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না। রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ স্কলারশিপ পেলে অসুবিধা নেই, কিন্তু স্কলারশিপ ছাড়া অন্য কোনো যদি প্রকল্পের টাকা পান সেক্ষেত্রে কিন্তু অসুবিধা রয়েছে। দেখতে পাচ্ছেন অনেকে কমেন্ট করছিলেন, দাদা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছি, আমি কি আবেদন করতে পারবো? না, কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেলে আপনি কিন্তু পাবেন না। দেখুন এখানে বলা হয়েছে শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, স্কলারশিপ ছাড়া অন্য কোনো সরকারি সাহায্য বা ভাতা যদি আপনি পান সেক্ষেত্রে আবেদন করতে পারবেন না। এবার দেখুন বলা হয়েছে যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এছাড়া বলা হয়েছে দেখুন যে আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য, এখানে এর আগে একটু রয়েছে আপনাদেরকে দেখানো হলো না, এই যে দেখুন বলা হয়েছে আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য এবং নথি আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এবারে যিনি আবেদন করছেন তাকে এই জায়গায় কিন্তু সিগনেচার করে দিতে হবে, মনে রাখবেন সই করতে হবে। যেহেতু শিক্ষিত উচ্চ মাধ্যমিক পাস যারা তারা আবেদন করছেন, তাই এখানে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপের কোনো প্রয়োজন নেই, এখানে কিন্তু সই করতে হবে। এবারে তারিখ, এই জায়গায় আপনি কিন্তু যেদিন আবেদন করছেন সেই তারিখটা দিয়ে দেবেন। এরপর নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখে নিন এই যে জায়গাটি, এখানে আপনার কিছু করার দরকার নেই, তবে কি করবেন এই জায়গায় আপনার নামটা লিখে দেবেন এবং আপনার গার্জেনের যিনি নাম যে নামটা রয়েছে সেটা লিখে দেবেন। বাকি এখানে কিন্তু আর কিছু করার দরকার নেই, এই জায়গাটা আপনাকে কিন্তু কেটে দিয়ে দেওয়া হবে রিসিপ্ট কপি হিসাবে। আর এখানে কিন্তু এই যে আইডি নাম্বার বা আপনার যে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার সেটা কিন্তু আধিকারিকরা লিখে দেবে। পরবর্তীতে এই যে আইডি নাম্বার এগুলো দিয়েই আপনারা স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। তো দেখতেই পেলেন একাধিক কিন্তু ডকুমেন্টের কথা আপনাদেরকে জানালাম। এই সমস্ত ডকুমেন্ট নিয়ে আপনারা দুয়ারে সরকারের যে ক্যাম্প হবে বা আপনার এলাকায় যে ক্যাম্প হবে সেখানে চলে যাবেন এবং ফর্মটা ফিল আপ করে আপনারা জমা করে দেবেন। আশা করছি আপনাদের এই যেমনভাবে দেখালাম এইভাবে ফর্ম ফিল আপ করে জমা করলে আপনাদেরটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে এবং 1,500 টাকা করে এপ্রিল মাসের 1 তারিখ থেকেই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে যাবে। তো যুবসাথী প্রকল্পে আপনি আবেদন করতে চান কিনা বা করছেন কিনা অবশ্যই লিখে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।